চলে গেছিলাম একটা ছোট্ট পুচকির মুখে ভাত অ্যাটেন্ড করতে সদল বলে। আর সেখানে গিয়ে আমার ছোট্ট পুচকেটা দেখো কেমন বড়দের মতো স্ট্র দিয়ে শরবত খাচ্ছে, আর তেমনি আনন্দের প্রকাশ ঘটাচ্ছে, কখনো বা নাচ করে, আবার কখনো বা দুহাত তুলে তালি দিয়ে। এটা ছিল নীল ষষ্ঠীর দিনের ভিডিও, যেদিন সকাল থেকে সমস্ত মায়েদের মতন আমিও নির্জলা উপোস রেখে মেয়ের মঙ্গল কামনায় পুজো দিতে যাওয়ার জন্য চলে এসেছিলাম 4:30 গাড়ি ধরবো বলে টালা স্টেশনে। আর এখানে আমরা পৌঁছতে না পৌঁছতেই আমার মেয়ের আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠেছিল। তার একটা বেশ খোলামেলা জায়গা সবসময়ই পছন্দ, সব বাচ্চাদেরই হয়তো পছন্দ। আর এখানে এসে সে দৌড়োদৌড়ি করতে পারছিল, ছোটাছুটি করতে পারছিল। তারই আনন্দ উপভোগ করতে করতে আমরা চলে এলাম বাগবাজারে। বাগবাজারে মামনি এসেই প্রথমে গঙ্গা স্নান সেরে নিল। আমি যদিও বাড়ি থেকে স্নান সেরে এসেছি, সাঁতার না জানার দরুন আমি খুব একটা জলে নামতে কমফোর্টেবল না, তাই স্নানটা সেরেই এসেছিলাম। এসে দেখলাম মন্দির প্রাঙ্গণে বেশ ভিড়, আর আমরাও তাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। খানিকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমাদের মন্দিরে প্রবেশ করার সময় চলে এলো এবং সেখানে গিয়ে পুজো দিয়ে এবার বাড়ি ফেরার পালা। এর পরের দিন ছিল চৈত্র সংক্রান্তি, যেদিন অনেক জায়গাতেই হয়তো চড়ক পুজো হয়, তবে আমার কাছে এই দিনটা ভীষণ স্পেশাল। আমার বাপের বাড়ি যেহেতু বাঙাল, সেখানে আজকের দিনে পাঁচন রান্না হয়। আম্মা মানে আমার ঠাকুমা যখন ছিলেন তখন সেখানে কিমা শাকের বড়া এবং আরও অনেক কিছু হতো, যদিও এখন আর সেগুলো হয় না। তবে এই পাঁচনটা খাওয়ার উদ্দেশ্যে আমি গেছিলাম বাপের বাড়ি, আর সেখানে গিয়েই চলে গেলাম বাসন্তী পুজোর মেলাতে। সুপ্রভাত বন্ধুরা, সকলকে জানাই আজকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন এই 3:30-এর কাছাকাছি সময় হয়ে গেছে, এই সময় থেকে ব্লগটা শুরু করলাম। মাম্মাকে এইমাত্র রেডি করতে একটু শুরু করলাম, যাবো একটু কেনাকাটি করতে। সবাই নিশ্চয়ই চৈত্র সেলে প্রচুর কেনাকাটি করেছো, তবে আমাদের কাছে পয়লা বৈশাখটা খুব একটা বেশি স্পেশাল নয়। তার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মা ভীষণ ছোটোবেলাতেই মারা গেছে, আর সেই জন্য দিনটা ছিল পয়লা বৈশাখ। তাই আমাদের বাড়িতে পয়লা বৈশাখ সেভাবে কোনো সেলিব্রেশন হয় না, বা কোনো রান্নাবান্না স্পেশাল খাওয়া দাওয়া কিছুই হয় না। আর চৈত্র সেলের কেনাকাটিও আমরা সেভাবে করিনি। সেই জন্য আজকে একটু বেরোবো, ঘোরাও হবে। আর যদি কিছু জিনিস পড়ে থাকে, যারা চৈত্র সেলের প্রচুর কেনাকাটি করেছো তারা যদি আমাদের জন্য বাছা খোঁচা কিছু জিনিস রেখে দিয়ে থাকো, তাহলে সেখান থেকে যদি কিছু পছন্দ হয় তাহলে কেনাকাটি করবো। তো এইটাই রয়েছে প্ল্যান। আর রাত্রিরে হয়তো খাবার দাবারের জন্য সেভাবে বাড়িতে কোনো অ্যারেঞ্জ যেহেতু নেই, তাই বাইরে হয়তো একটু যেতে পারি, সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে আসতে পারি, যেহেতু বেরোবো বলে আর রান্না করার সময়ও পাবো না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দিনের শুরু। আর এখন দিনের শুরু বললে ভুল হবে, এখন তো বিকেল হয়ে এসছে। আর অক্ষয় তৃতীয়ার দিন ইচ্ছে আছে বাড়িতে একটু ভালো করে পুজো টুজো দিয়ে বাড়িঘরটা একটু সাজানো। সেই রকমই কিছু জিনিস যদি পাই, হাতিবাগান মার্কেটটা একটু ঘুরে দেখবো, সেখানে পেলে নিশ্চয়ই কেনাকাটি করবো আর তোমাদেরকে সাথে নিয়ে যাব। চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, সাথে থাকো। আর যেভাবে তোমরা আমাদের চ্যানেলটাকে ভালোবাসা দাও, সেভাবেই এই আগামী বছরটাতেও আমাদেরকে ভালোবাসা দিতে থাকো। হাতিবাগানে আসবো আর পেট পুজো হবে না তাও কি হয়, তাই চলে গেছিলাম একটা ধোসার দোকানে। শ্যামবাজার 5 মাথার মুখে রয়েছে অনেকগুলো স্ট্রিট ফুডের শপ, সেখানেই। তো ফাইনালি আমরা চলে এসেছি হাতিবাগান থেকে। আর এবারের তোমাদেরকে দেখানোর পালা যে হাতিবাগান থেকে আমরা কি কি কিনলাম। বাজেট নিয়ে গেছিলাম 1000 টাকা, তো তার মধ্যেই মোটামুটি ম্যাক্সিমাম কেনাকাটি হয়ে গেছে। এসে 3টে জিনিস অলরেডি মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে ইউজ করা হয়ে গেছে, তো সেজন্য সেটা সেই অবস্থাতেই দেখাচ্ছি। এই যে এই বোতলগুলো, এটা নিয়েছি আমি 49 করে। এই যে বোতলগুলো দেখো, এটা 49 করে নিয়েছি। একটা দুটো দুজনের জন্য নিয়েছি 49 করে। কারণ আমরা এতদিন কি করতাম, আমরা বেসিক্যালি তোমার জলটা খেতাম হচ্ছে যে সমস্ত থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট এই সমস্ত বোতলে করে। তো সেই বোতলগুলোতে না মানে ডাক্তাররা বেসিক্যালি জলটা খেতে বারণ করছে, দেখলাম সেদিনকে একটা আর্টিকেলে। তো সেই জন্যই এবারে এই চেঞ্জেসটা আনলাম, আর সেজন্যই বোতলটা কেনা হলো। আর মেয়ের জন্য নিলাম এই বোতলটা, এটার দাম পড়েছে 149। এটা হচ্ছে এরকম একটা বোতল। মেয়ে এখন স্ট্র দিয়ে জল খেতে পারে। ও এমনি ফিডিং বোতলে কখনোই খুব একটা জল খেতে অভ্যস্ত ছিল না, গ্লাসে খেত কিন্তু ফিডিং বোতলে খেত না। বাট এটা কিনলাম যে ও ইন্টারেস্টেড হবে, আর এই দুটো জায়গা ধরে ও যদি নিজে নিজে একটু খেতে পারে, তো সেই জন্য এটা ওর জন্য কেনা হলো। তো এই হলো 3টে জিনিস। আর
ম্যাক্সিমাম কেনাকাটি করলাম স্টাইল বাজার থেকে। স্টাইল বাজার থেকে আরও যে সমস্ত জিনিসগুলো কিনেছি তার মধ্যে প্রথমেই হচ্ছে আমার সাজগোজের মধ্যে মোস্ট এসেনশিয়াল একটা জিনিস, যেটা এখন একদমই খুব একটা ইউজ করা হয় না, কারণ আমি পড়তে গেলে আমার আগে আমার মেয়ে পড়ে, বাড়ি শুধু সবাইকে পড়ে দিয়ে একটা কৌটো মোটামুটি একটা শিশি একদিনেই শেষ করে দেয়। সেই জন্য আর তারপরে ওকে সেগুলো যে বিভিন্ন জায়গায় লাগায় সেটাকে রিমুভ করাটা আমার পক্ষে আরও বেশি চাপ হয়ে যায়। তো সেই জন্য, আর এখনো ঘুমোচ্ছে বলে আমি এই সুযোগে তোমাদেরকে একটু শেয়ার করি, নয়তো হয়তো এতক্ষণে এটা ওর দেখা হয়ে যেত। এই একটা নেল পলিশ, এই কালার শেডটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, এই হচ্ছে কালার শেডটা, এটা স্পার্কল দেওয়া আছে। আর এই একটা শেড, এই একটা শেড, এই তিনটে শেড আমি পেয়েছি 99-এ। আমি নিজে বেসিক্যালি খুব মানে লাইট কালারের নেল পালিশ পরতে পছন্দ করি, সেই জন্য এই দুটো নিলাম আমার সবসময় ইউজের জন্য। আর আমার সামনেই একটা অকেশন আছে, অকেশন তো আমাদের পায়ের তলায় সর্ষের সারা বছরই কিছু না কিছু লেগেই থাকে আমাদের টুকটাক বেরোনো, কিন্তু সেরকম না, মানে আমার বিয়ে হয়ে আসার পরে আমার লাইফে যদি আমি বেশ কিছু লিস্টিং করি যে বেশ কিছু স্পেশাল পার্সন, মানে যাদেরকে আমি এই বাড়িতে আসার পর মানে আমার শ্বশুর বাড়িতে আসার পর পেয়েছি, তার মধ্যে ইনক্লুডেড একজন পার্সন, তাকে ঘিরেই একটা 13-14 দিন পরে একটা অনুষ্ঠান আসছে আমাদের বাড়িতে। তো সেই জন্য তার ওই স্পেশাল অকেশনটার দিন পরবো বলে আমি এটা নিলাম। স্পার্কেলটা বেসিক্যালি অত বেশি ইউজ হবে না, এটা সেই দিন হয়তো একটু পরবো, সেজন্য এই কালারটা নিলাম। আর এখন স্টক ওদের অনেক কমে এসছে, ওরা যেটা জানালো আমাকে। আর আগে হলে হয়তো আরও অনেক কিছু কালার ভ্যারাইটি পেতাম, বাট সবগুলোই 99 করে। আর আরেকটা জায়গায় দেখলাম বোধহয় 149-এও তিনটে, মানে দুটো পাশে সাজানো ছিল। যাই হোক, আর এখানে বোতলগুলোও কিন্তু আমি বেশ সস্তাই মনে হচ্ছে পেলাম। তার পাশাপাশি নিলাম এই পারফিউমটা, এটা বডি স্প্রে আমার শেষ হয়ে গেছিলো, তাই জেড ভেটের এই বডি স্প্রেটা নিলাম। বেশ সুন্দর গন্ধটা, খুব সুন্দর গন্ধটা। আর জানি না কতক্ষণ স্টে করবে, ইউজ করলে সেটা বুঝতে পারবো। তবে এটাও পড়েছে আমার 99, এটা কিন্তু প্রাইস প্রিন্টিং আছে 250, আমি এটা পেয়েছি 99-এ। এরকম কিন্তু বেশ কিছু জিনিস ওদের এখন বেশ সস্তায় কিন্তু পাওয়া যাচ্ছে। আর এইটা নিয়েছি, এই যে এই ফেস ওয়াইপসটা, এটা নিয়েছি তিনটে 99-এ, তার মধ্যে দুটো এসেই আমি মামুনিকে হ্যান্ড ওভার করে দিয়েছি, আর একটা আমি আমার নিজের জন্য রেখেছি, কারণ আমি খুব একটা তো বাইরে এখন বেরোই না মেয়েকে, মানে মেয়ের জন্য আর কি স্পেশালি। তো সেই জন্য আমার আপাতত এটাই চলুক, পরে দেখা যাবে। আর বাকি দুটো মামুনিকে দিলাম। এই হচ্ছে আমার মোটামুটি স্টাইল বাজারের কেনাকাটি। আর বাইরে থেকে যেগুলো কিনেছি এবার তোমাদের সেটা দেখাই। তার মধ্যে প্রথমেই কিনেছি, আমি জানো তো একটু চাদরের প্রতি আমার ফ্যাসিনেশন রয়েছে, আর তোমাদেরকে আজকে একটা চাদর কাণ্ডও বলবো। কেন পয়লা বৈশাখটা এবার আরো বেশি খারাপ গেছে সেটা হচ্ছে চাদর কাণ্ড, সেই চাদর কাণ্ড বলবো। তার আগে তোমাদের এই চাদরটা দেখাই, এই যে এই হচ্ছে আমার আজকের কেনা চাদরটা। প্রিন্টটা কেমন হয়েছে আমাকে একটু জানিও তো। আমি এগুলো বেসিক্যালি অকেশনালি বাঁধবো এটা, কারণ একটু লাইট কালার তো সাদার উপরে, আমার মেয়ে নয়তো খুব একটা কালার ঠালার করে এটাকে ভরিয়ে দেবে, সেই জন্য। তো যাই হোক, এটা একটা কিনলাম। আর এর সাথে আমাকে যেটা পেয়েছি সেটা হচ্ছে দুটো মাথার বালিশের কভার, এটা এই দুটো মাথার বালিশের দুটো কভার, সেম সেম প্রিন্টে। আর যেহেতু এখন কোনো চাদরের সাথেই পাশ বালিশের কভার থাকে না, সেজন্য আমি যেটা করলাম সে পাশ বালিশও চয়েস করে একবারেই নিয়ে চলে এসেছি, কারণ অক্ষয় তৃতীয়ার দিনকে যেহেতু বললাম যে একটু ঘরটা সাজাবো, তো সেই জন্য এই বালিশের কভারটা পেলাম, এর সাথে ম্যাচ করে, দেখো ম্যাচিং ম্যাচিং লাগছে, ম্যাচিং ম্যাচিং। কিন্তু একটা ভুল হয়েছে, ওরা ওখানে লেখা ছিল 1+2, আমরা সেটাকে ভেবেছি এবং ওরাও সেটাই আমাদেরকে বললো যেখান থেকে কিনেছি, যে ভেতরে নাকি একটা পাশ বালিশের ওয়ার রয়েছে, তো সেজন্য একটা কম কেনা হয়েছে, আজকালের মধ্যে গিয়ে এটা একটা কিনে নিতে হবে। তো এই প্রিন্টটা না তো একসাথেই কিনে নিতাম, প্রিন্টটা বেশ সুন্দর, এটা হলো। আর এর সাথে মেয়ের যেহেতু বালিশের কভারগুলো থাকে না, এখন তো আমরা দুজন নেই তাই তিনজন, সেজন্য মেয়ের জন্য এই পুরো সেটটা নিয়ে নিলাম, এটা আর তার সাথে এই দুটো পাশ বালিশের জন্য এই সেটটা, এটা মেয়ের। এই পুরো জিনিসগুলো কেনা হলো। আর আমি মানে কোনো অকেশনে নতুন চাদর পাতাটা আমার কাছে একটা খুব বড়
প্রিয় জিনিস বলতে পারো। সাজগোজের মধ্যে নেল পালিশ আর বডি স্প্রে, আর যদি ঘরে সাজানোর হয় তাহলে চাদর, এটা আমার ভীষণ ফ্যাসিনেশন। আর এইটা আমি সেলিং করি সেখান থেকে নিয়েছিলাম। এটাকে একটুখানি মেরামত করে নিয়ে আসলাম, মানে এটা অ্যাকচুয়ালি সাইজটা একটু বড় সাইজ ছিল, তো আমি সেটাকে নিজের সাইজ মতন অল্টারেশন করে নিয়ে আসলাম। তো এই হচ্ছে ব্যাপার। এইটা স্লিপলেস একটা কুর্তি, এটা নিয়েছি। আর এর সাথে ম্যাচ করে আমি যেটা নিলাম সেটা হচ্ছে আমি একটা ওড়না নিলাম, একটা 100-এর মধ্যে। এটার দাম পড়েছে 100। এই যে এই 100। আমার জিনিসপত্র আজকাল আমার নিজের জায়গা থেকে আমি নিয়ে নিই, আমার আর বাইরে খুব একটা কেনাকাটি হয় না। টি শার্ট কিনলে আলাদা কথা। এই একটা ওড়না নিয়েছি। আর রেড প্যান্ট তো আমার কাছে আছেই অ্যাভেলেবেল, তাই সেটার প্রয়োজন নেই। আর আমার হাজব্যান্ডের জন্যও নিলাম একটা নর্মাল, মানে কাজে টাজে বেরোতে পারবে, এমনিও বেরোতে পারবে, একটা জাস্ট রাফ ইউজের জন্য একটা এই টি শার্ট। জামা কাপড় প্রচুর আছে, এখন আলমারিতে রাখার জায়গাটা খুব অভাব, সেই জন্য সেরকম জামা কাপড় কিনিনি, যেগুলো রাফ ইউজে সেগুলোই কিনেছি। এই একটা, এই হচ্ছে আমাদের টোটাল কেনাকাটি। আরও ভুলে গেছিলাম যেটা দেখাতে, সেটা হচ্ছে আমার সবার জন্য কেনা হলো, আর গোপু সোনাদের জন্য কেনা হবে না সেটা কি আর হয়? তাই গোপু সোনাদের জন্য এইটা কেনা হলো। এটা হচ্ছে ছোট গোপুর জন্য, একদম বেবি প্রিন্ট, দেখো কি সুন্দর না দেখতে। আর এটা বড় গোপুর জন্য, এই দুটো ওদের জন্য। আর হ্যাঁ, আমার যিনি লাইফে এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, আমার মেয়ে, তার জন্য কেনাকাটিটা আমার আগেই হয়ে গেছিলো। প্লাস একটা চুড়িদারও তার জন্য আমি বানাতে দিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে অক্ষয় তৃতীয়ার ব্লগেই হয়তো শেয়ার করব। আর আজকে তো গোটা দিন জুড়ে সে নতুন নতুন জামা কাপড় পরেই ঘুরে বেরিয়েছে। আর সে নিজেই এখন বলছেন, মানে অন্য কিছু পরাতে গেলেই বলছে নতুন নতুন। তো সে নতুনের মানে কি বোঝে আমি জানি না, তবে নতুন ছাড়া সে পরেনি আজকে সারাদিন। তো যাই হোক, তার দাদু দিদা, দাদু ঠাকুমা সবাই মিলে মিশে, জেঠি পিসি, অনেক মাসি, সবাই মোটামুটি প্রচুর জামা কাপড় পাঠিয়েছে। এখনো 3-4টে জামা আমার স্টকে পড়ে রয়েছে, সারাদিন কেটে যাওয়ার পরেও সেগুলো আস্তে আস্তে পরিয়ে দেবো। তো সবই মোটামুটি পরানো হলো। ও মোটামুটি নীল ষষ্ঠীর আগের দিন থেকেই নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, সবটা মিলিয়ে কিন্তু বেশ ভালো কাটলো আমাদের দিনটা। তবে হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে দিনটা ভালো কেটেছে বলতে গিয়ে এখানটা আটকালাম, মানে তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল যেরকম বলে ফেলি সেরকম ভাবে বলে ফেলেছি। কিন্তু বলি এবার চাদর কাণ্ড। চাদর কাণ্ডটা কি, কালকে মানে গতকালকে আমরা গেছিলাম আমাদের বাপের বাড়িতে। সেখানে হচ্ছে আমাদের এই লাস্ট দিন, মানে যেদিন চৈত্র সংক্রান্তি, সেই দিনটাতে আমাদের বাঙালদের একটা নিয়ম আছে যে আমরা সেদিনকে তোমার সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি করে খাই, সেটার নাম বলি পাঁচন। তো সেই পাঁচনটা খেতেই মেইনলি গেছিলাম। আর ওখানে একটা মেলা হয় ছোট্ট থেকে, সেই মেলাটা একবার অন্তত যাওয়াটা আমার, মানে ইভেন আমি যে বছর প্রেগনেন্ট ছিলাম সেই বছরও আমি গেছি, তো সেটা আমার একটা ব্যাপার। তো সেই সমস্ত কারণে ওখানে গেছিলাম। তো ওখানে গিয়ে আমার এক মাসি আমার শ্রাদ্ধের দিনই আমাকে একটা চাদর গিফট করেছিল। তো সেই চাদরটা মা বলেছিল যে চাদরটা নিস না, এটা আমরাই পেতে ফেলবো, এই চাদরটা তুই পাতিস না। তো আমি সেই কথাটা গুরুত্ব দিয়েছিলাম। 2 বছর তো হয়েই গেল, আমি সেটা আনিনি। তবে এবার কি হয়েছে, এবার যেহেতু তোমরা জানো যে আমরা রামনবমীর জন্য বেশ কিছুদিন আউট অফ স্টেশন ছিলাম, আমরা ছিলাম না কলকাতাতে, তাই আমার কেনাকাটি হয়ে ওঠেনি। আর আমার কেনাকাটি একটা, মানে পয়লা বৈশাখ আর পুজোতে চাদর ছাড়া ইনকমপ্লিট হয়। সেটাই মাকে বললাম যে চাদরটাই কেনা হয়নি। তখন মা বললো ওই চাদরটা তো বললাম নিয়ে যেতে। নিয়ে যেতে কখন বললো জানি না, মানে মাকে বলে ফেললো যে ওইটা তো নিয়ে যেতে পারতিস, এরকমই কিছু একটা মা বললো। আগে কিন্তু মাই বলেছিল নিয়ে যেতে না। তো যাই হোক, মায়ের কথাটা তখন মনে হলো যে ঠিক আছে, তাহলে মা যখন এখন বলছে আর নিয়েও যাই, নাহলে আবার কখন সময় পাবো, আমাদের ওখান থেকে বেরোতে বেরোতেই 8টা হয়ে গেল। তো ভাবলাম এটা নিয়ে যাই। কিন্তু ওই চাদরটি নিয়ে যখনই গাড়িতে উঠলাম তখন থেকে আপ টু আজকের বেলা মোটামুটি 12:30 একটা অবধি আমাদের দুজনের মধ্যে চললো তুমুল অশান্তি। কি নিয়ে অশান্তি, কেন অশান্তি, তার কোনো রিজন আমি এখনো খুঁজে পাইনি। যাই হোক, সেটা চললো, কিছু না কিছুতে চলতেই লাগলো। তো ফাইনালি ডিসাইড করলাম যে ওই চাদর আর পাতা হবে না, ওই চাদরকে যেরকম ভাবে প্যাকেট বন্দি করা ছিল ওই প্যাকেট বন্দি অবস্থাতেই রেখে দিলাম।
তো যাই হোক, ওটা মাকেও দেবো না, কারণ আবার দেখা যাবে আমার মা বাবার মধ্যেও হয়তো ঝামেলা লেগে গেল। তাই ওই চাদরটা কি করব এখন জানি না, ডিসাইড করিনি, দেখা যাক ওই চাদরটাকে কি করা যায়। তো ফাইনালি ওই চাদরটা রেখে দিয়েছি সরিয়ে। আর কেন বললাম যে মাসি চাদরটা দিয়েছিল, চাদরটার মা পাততে বারণ করেছিল, তার কারণ হচ্ছে আমার ওই মাসির মেয়ের বিয়ে হয় লকডাউন পিরিয়ডে। আর সেই পিরিয়ডে আমাদেরকে ফোন করে ইনভাইট করার পরেও বলা হয় যে যেহেতু লকডাউন পিরিয়ড একটা সমস্যা চলছিল তখন, যে কতজন 50 জনের বোধহয় মোস্ট প্রবাবলি ছিল, যে এর বেশি গ্যাদারিং করা যাবে না, সেই কারণে সবাইকেই নিমন্ত্রিতদের কমিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা ভেবেছিলাম অ্যাজ ইউজুয়াল আমাদেরকে হয়তো বারণ করা হচ্ছে, তো আমরা সেখানে যাইনি। আমার বাবা মাও যায়নি, বাবা গেছিল, জাস্ট একটা গিফট কেনা হয়ে গেছিলো, সেই গিফটটা দিয়ে চলে এসেছিল। আর আমার অকেশনটা কিন্তু সঠিকভাবেই হয়েছে, এবং তিনি আসার পরে আমার বাবা মার যেহেতু আমি একটি সন্তান এবং আমার হাজব্যান্ড যেহেতু সবাইকে চেনে না, তাই আমি কি করেছিলাম, আমি কিন্তু তাদেরকে বেশ আপ্যায়ন করে বসিয়েছিলাম, মাসির সাথে কথা বলেছি, আমার যেটুকুনি কর্তব্য সেটুকুনি আমি কিন্তু করেছি। মাসি দেখলাম শুরু থেকে বেশ গম্ভীর হয়ে রয়েছে, কারণটা আমি কিছু বুঝিনি। তো যাই হোক, পরে বোধহয় মিনিট 10-এর মাথায় মাসি রেগে মেগে উঠে গেল এবং বললো যে আমি আসছি। তো তার কারণটা কি, তার উদ্দেশ্যই ছিল সে সেই দিনটিতে আসবে এবং একটা গিফট সে আমার হাতে ধরিয়ে দিয়ে চলে যাবে, কারণ আমার বাবা তাকে তার মেয়েকে গিফট দিয়ে চলে এসেছিল। তো দেখ, আমার বাবার কাছে আমি শুনেছি সে যখন গেছিল আমার বাবা, সেখানে তাকে বসতেও বলা হয়নি, চাও খেতে বলা হয়নি, মিষ্টিও খেতে বলা হয়নি। তো সেখানে যদি একটা মানুষ ইনভাইট হয়ে গিয়ে কিছু আপ্যায়নই না পায়, তো সেই মানুষটা কতক্ষণই বা স্টে করতে পারে। তো এটা ছিল রিজন। সে মাসি দাঁড়িয়ে থেকে, আমি ওরকম ভরা মাস, তখন আমার 7 মাস ওভার হয়ে গেছে। তো আমার 7 মাসের স্বাদ হয়েছিল আমার বাপের বাড়িতে, কারণ আমার যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে ডেলিভারি হয়েছে, সেই জন্য আমাকে বলা হয়েছিল যে তোর প্রথম 7টা মা বাবা দিক, পরের 7টা মানে লাস্ট 7টা আমার শ্বশুর বাড়িতে হয়েছিল। তো সেই জন্য ওখান থেকেই হয়েছিল। 7 মাসে ওই সময় তিনি তুমুল ঝগড়া করলেন আমার বাবার সাথে। আর বাবাকে না কেউ কিছু বললে, আমি বাবার সাথে হয়তো আমার প্রচুর মানে ঝগড়াঝাটি হয়, ছোট থেকেই ক্ল্যাশ হয়, কিন্তু বাবাকে কেউ কিছু বললে আমি সহ্য করি না। তো সেইখানটাতে গিয়ে আমারও মাথা গরম হলো, আমিও চিৎকার চেঁচামেচি করলাম। এটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে দিনটা গেল এই ভদ্রমহিলাটির জন্য, মানে ভদ্রমহিলাই বলছি, ওনাকে আমি আর আমার আত্মীয় মানতে চাইছি না। তো যাই হোক, সে সমস্ত কারণে তারই দেওয়া চাদর সেটা আনা আমার চরম ভুল হলো, এবং সেটার জন্য আরো হয়তো আজকে দিনটা স্পয়েল হলো। যাই হোক, এরম ধরনের মানুষ আমাদের লাইফ থেকে, এই ধরনের টক্সিক পার্সনরা আমাদের লাইফে যত কম থাকবে তত ভালো। তো এটা জাস্ট তোমাদেরকে মনে হলো তাই শেয়ার করলাম, কারণ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা আমাকে অনেকেই আছো, তারা আমাকে কমেন্ট করো, ভালোবাসো, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবটা মিলিয়ে দিনটা মোটামুটি গেল ঠিকঠাক, শেষের দিকটা ভালোই গেল। আর এখন প্রস্তুতি নেবো একটু চাউমিন বানানো, রাত্রিরে আর বাইরে খাওয়া দাওয়া করবো না, কারণ লোকাল যে দোকানগুলো, বাইরের রেস্টুরেন্টে তো খাওয়ার কোনো প্ল্যানিং নেই আজকের দিনটাতে। তো এমনি যে লোকাল দোকানগুলো, সেগুলোর মধ্যে 2টো দোকানই বন্ধ, তাই ঘরেই একটু চাউমিন বানিয়ে নেবো। আর এগ চাউমিন অনেকদিন খাওয়া হয় না, যেহেতু মামুনি টোটালি ভেজ খায়, সেজন্য ভেজ চাউমিনই করি, তাই আজকে একটু এগ চাউমিন বানাবো। আর এই হলো আজকে টোটাল দিনটা। তোমরা নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছো, সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আজ ছিল পয়লা বৈশাখের পরের দিন। আজকে খবর পেলাম আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে রয়েছে একটা জায়গা, যেখানে বাচ্চাদের জন্য যেমন রয়েছে একটা পার্ক, আর তেমনি বড়দের জন্য রয়েছে একটা জিম, যেখানে কোনো ফ্রি অফ কস্টে চলে। তো সেই জায়গাটা দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম আজকে। আর সেখানে গিয়ে জিমটা যদিও দেখেছি, কিছুই করিনি, তাই তার ভিডিও বা ফটো হয়তো পরের কোনো ব্লগে থাকবে। মেয়ে সেখানে গিয়ে কেমন কি আনন্দ করলো, কী চড়লো, সেগুলোকেই আজকে তুলে ধরার চেষ্টা করলাম। আর বেশ ভালো লাগলো, একটা এত বড় মাঠ এবং সেখানে ঘুরে দেখার জন্য এত সুন্দর সুন্দর জিনিস, সুন্দর সুন্দর জায়গা। এখানে গিয়ে বেশ অনেকটা সময় বাচ্চাদের সাথে মিশে বাচ্চা হয়ে যাওয়ার যে একটা সুযোগ পাওয়া যায় নিজের মা হওয়ার বা বাবা হওয়ার পরে, সেটা কিন্তু সত্যিই একটা উপভোগ করার মতন সময়। আমাদেরও তাই এখন মেয়ের সাথে সাথে বেশ নিজেদের ছোটোবেলাটাকে ফিরে দেখার একটা সময় পাই। আগে হলে হয়তো অফিসের এতটা ব্যস্ততম শিডিউলের মধ্যে থেকে কখনোই কোনো টাইম বের করা খুব মুশকিল হতো, তাই এখন ওর পাপাও যতটাই ক্লান্ত হয়ে ফিরুক না কেন, আমরা কিন্তু বেরিয়ে পড়ি। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।